মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মানুষকে আপনি জিজ্ঞাসা করে নিন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানুষ কোন দিকে যাবেন? শুভেন্দু অধিকারী কি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল? বিজেপির তরফ থেকে এইটা স্পষ্ট করে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পলিটিক্যাল ব্র্যান্ড যে যারা বিশ্বাসঘাতকতা করছে তাদেরকেও তার নামটা বলতেই হচ্ছে, তার আড়ালে গিয়ে লুকোতেই হচ্ছে। আজকে ক্ষমতায় যদি চলে আসতো তৃণমূল কংগ্রেস, তাহলে কি মনে হয় এই প্রত্যেকটি ব্যক্তি যারা আজকে বিভিন্নভাবে দোষ ধরছেন, বিভিন্নভাবে নিজেরা প্রচণ্ড সৎ এবং বাকি সবাই অসৎ, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, এরা কি করতেন বলে আপনাদের মনে হয়? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা, তাকে নিয়ে সবথেকে বড় যে প্রশ্নটা উঠছে যে তৃণমূল যখন তাকে দলে সুযোগ দিয়েছিল, তার আগেও তো তৃণমূল তার বিরুদ্ধে অনেক কথা বলেছিল। দলে সুযোগ দেওয়া, তার সঙ্গে একেবারে রাজ্যসভায় পাঠানো এবং তার সঙ্গে INTTUCর দায়িত্ব দেওয়া, দলের কি কোনো দিক থেকে ভুল ছিল? দেখুন, সত্যি কথা বলতে কারা বেইমানি করবেন আর কারা করবেন না এটা একবারে বুঝে ফেলবার তো আসলে কোনো সফটওয়্যার হয় না। যদি সেইভাবে আপনি বলেন যে হ্যাঁ, মানুষের ওপর বিশ্বাস করে ভরসা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ভুল করেছিলেন, মানুষের ওপর বিশ্বাস করা পাপ, এই কথা আমরা পড়েছি, রবি ঠাকুর বলে গেছিলেন। সেই কথায় বিশ্বাস করে যদি মানুষের ওপর বিশ্বাস করে তারা পাপ করে থাকেন, তাহলে করেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই ভুল হয়েছিল। এবার দেখুন, সমাজে চলতে গেলে, রাজনীতির একটি দল করতে গেলে, এমনকি আপনি নিজের পরিবারেও আপনার যারা পরিবারের সদস্য, আপনি বিশ্বাস না করে জীবন কাটাবেন কিভাবে? আপনার পাশে যে মানুষটি রয়েছেন, সহনাগরিকটি রয়েছেন, আপনার দলের সহকর্মী রয়েছেন, কি আপনি যে চ্যানেলে ধরুন কাজ করেন সেখানে যে সহকর্মী রয়েছেন, আপনি যদি তার উপর বিশ্বাস করেন এবং তিনি যদি বিশ্বাস আপনার ভাঙেন, তাহলে এখানে দোষটা বা অন্যায়টা কে করছেন? আপনি বিশ্বাস করে অন্যায় করছেন নাকি যে বিশ্বাসঘাতকতা করছে সে অন্যায় করছে? এই উত্তর আমার মনে হয় মানুষ জানেন, এবং সেই জায়গা থেকে যারা এই কাজটি আজকে করেছেন, রাজনীতিতে অনেক ঘাত প্রতিঘাত থাকতে পারে, জয় পরাজয় থাকতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা এটা এমন একটা পাপ যেটাকে মানব সভ্যতা এবং ইতিহাস কেউ কোনোদিন ক্ষমা করে না। বারংবার দুটি প্রশ্ন উঠছে মমতা পন্থা এবং অভিষেক পন্থার বিরুদ্ধে, কারণ অভিষেক পন্থা নিয়ে কিন্তু একাধিক দাবি রয়েছে, তার বিরুদ্ধে সরবও হয়েছেন অনেকে। মমতা পন্থা নিয়ে কিন্তু সেই রকমভাবে এখনো পর্যন্ত বিরোধিতা দেখা যাচ্ছে না। আপনার কি মত যে পন্থাতে কোনো অসুবিধা ছিল কোনোদিন? না, বিষয়টা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা দেখা যাচ্ছে না কথাটা সম্পূর্ণ হয়তো সত্যি নয়, কারণ আমরা বেহালার কাউন্সিলর তারক সিংকে বলতে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার। দেখুন, কাকে সরিয়ে দেওয়া দরকার, কাকে আনা দরকার, এই বিষয়গুলি 4 মের আগে বা যে সময়ে নির্বাচনে কারা টিকিট পাবেন সেই প্রক্রিয়া চলছিল, সেই সময় যদি তারা বলতেন, আমরা নিশ্চয়ই গুরুত্ব সহকারে তাদের কথাটা শুনতাম বা অন্তত মান্যতা দেওয়ার চেষ্টা করতাম। আজকে ক্ষমতায় যদি চলে আসতো তৃণমূল কংগ্রেস, তাহলে কি মনে হয় এই প্রত্যেকটি ব্যক্তি যারা আজকে বিভিন্নভাবে দোষ ধরছেন, বিভিন্নভাবে নিজেরা প্রচণ্ড সৎ এবং বাকি সবাই অসৎ, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, এরা কি করতেন বলে আপনাদের মনে হয়? অর্থাৎ এই যে সুবিধাবাদী অবস্থান, ক্ষমতায় থাকলে একরকম, না থাকলে আর এক রকম, এর মধ্যে কোনো রকম সততা নেই, যার ফলে এই পন্থা ওই পন্থা সেই পন্থা এনে তারা যা বলছেন এটা শুধুমাত্র বিভ্রান্ত করবার চেষ্টা। কিন্তু মানুষ বিভ্রান্ত হওয়া তো দূরের কথা, উল্টে এদেরকে যে পরিমাণ তারা সাধারণ মানুষের থেকে আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি এদের বিরুদ্ধে, যে পরিমাণ ঘৃণা এদের প্রতি মানুষ প্রকাশ করছেন, তাতে আমার ধারণা যে 60 জন কি যতজনকে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা দলের মধ্যে উপদল গঠন করবার যে প্রক্রিয়া করেছেন, সেই উপদলও তাদের বেশি দিন টিকবে না। তৃণমূল দলটা একেবারে দেখা গেল ঠিক বিধানসভা নির্বাচনের 1 মাসের মধ্যে অস্তিত্ব হারালো। বলতে গেলে যে সিম্বল বা প্রতীক, সেটাও এখন আর কোনো অস্তিত্ব নেই। খানিকটা শিবসেনার দলের আদলে এই ভবিষ্যৎটা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কি মনে হচ্ছে ভবিষ্যৎ কি? কেন এই রকম ধরনের পতন, আর হঠাৎ করে কেন এই রকম ধরনের বিচ্ছেদ? না, এখানে দেখুন, দলের নাম প্রতীক অবশ্যই গুরুত্বপূর্ণ, মানুষের কাছে নির্বাচনে কোন প্রতীকে লড়া হয় সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতীকের ওপর বা নামের ওপর শুধুমাত্র একটি দলের অস্তিত্ব নির্ভর করে এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আবেগ, তার যে 4-5 দশক ধরে অসম্ভব মাটি কামড়ে পড়ে থেকে লড়াই, তার যে স্ট্রিট ফাইটারের যে প্রতিচ্ছবি মানুষের মনে রয়েছে, তার প্রতি যে সমর্থন আবেগ রয়েছে, এটার কারণে তৃণমূল কংগ্রেসের মূল পলিটিক্যাল ইকুইটি অতি অবশ্যই জোড়াফুল চিহ্ন, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সবই ঠিক, কিন্তু শুধুমাত্র টেকনিক্যালিটি দিয়ে, ধরুন আমি কথার কথা বলছি, আজকে বিজেপি ইলেকশন কমিশন তাদের যোগসাজশ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ষড়যন্ত্র করে তারা যদি প্রতীক নাম নিয়েও নেন, আমি আপনাকে এখানে মানে নির্দ্বিধায় বলে দিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে দাঁড়াবেন আর একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাঁড়াবেন। মানুষ
কোন দিকে যাবেন বলে আপনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মানুষকে আপনি জিজ্ঞাসা করে নিন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানুষ কোন দিকে যাবেন এর উত্তর আমরা সবাই জানি। তৃণমূলের এই যে ভেঙে গিয়ে দুভাগে ভাগ হয়ে যাওয়া, কোনোভাবে কি মনে হয় বিজেপির এর পেছনে কোনো মদত আছে? প্রথম কথা আপনাকে বলি, তৃণমূল ভাঙেনি। তৃণমূলের যে বিধায়ক দল রয়েছে তাদের নানাজনকে চাপ দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, অবশ্যই এটা বিজেপিরই কারসাজি যে শাসকের আসনেও আমরা থাকব আর বিরোধী আসনেও আমাদেরই লোক থাকবে, অর্থাৎ বিরোধিতা শূন্য একটি গণতান্ত্রিক ব্যবস্থা, যেটাকে আসলে গণতন্ত্র বলা যায় না, এরকম একটি ব্যবস্থা তারা যেন তেন প্রকারণে করতে চেয়েছেন। এক্ষেত্রে তারা ভাবছেন যে বোধহয় তারা সফল হচ্ছেন, কিন্তু আমি আপনাকে বলছি, বিধায়ক হোক, সাংসদ হোক, মন্ত্রী হোক, বা এখন মন্ত্রী ব্যাপারটা নেই, সাংসদ বিধায়ক ধরুন, তাদেরকে দিয়ে দল নয়। দল হচ্ছে কর্মীদের নিয়ে, দল হচ্ছে যে মানুষ, সাধারণ মানুষ আপনাকে সমর্থন করে, আপনার প্রতি তার ভালোবাসা, তার আবেগ যার রয়েছে, এটা দিয়ে দল। বিধায়ক আজকে আছে কালকে নেই, কিন্তু মানুষের আবেগ সেটা চিরকালীন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো নিজেও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী হিসেবে এখনও মনে করেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি চান। তা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন নেত্রী হিসেবে মনে করেন, যখন প্রথম বিধায়ক দলের বৈঠক হয়েছিল, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তিনিও হাত তুলেছিলেন। এই সিদ্ধান্ত বা এই পরামর্শ বা এই যে অবস্থান, এটা তো দলনেত্রীর। যদি তাকে সত্যি তিনি মেনে থাকবেন, তাহলে তার এই কথার খেলাপ তিনি কেন করছেন? এখানে স্পষ্ট যে তিনিও জানেন, দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা গেছেন তারাও এটা আসলে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার ফল আসলে কি হতে চলেছে। ওই জন্য আগে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তারা একটা মানে নিজেদের সামনে একটা বর্ম তৈরি করবার চেষ্টা করছেন। কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পলিটিক্যাল ব্র্যান্ড যে যারা বিশ্বাসঘাতকতা করছে তাদেরকেও তার নামটা বলতেই হচ্ছে, তার আড়ালে গিয়ে লুকোতেই হচ্ছে। কিন্তু এই যে আড়ালে লুকোনোর জায়গাটা যে আসলে একটা প্রহসন মাত্র, এটা আমরা সবাই প্রত্যেকেই বুঝি। তারা যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মানতেন বা সেই আবেগ বা সেই আনুগত্য তাদের থাকতো, তাহলে তার নির্দেশ মোতাবেক তারা কাজ করতেন, নিজেদের মতো করে গিয়ে গদ্দারি এই বেইমানিটা করতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা সেভাবে সরব দেখছি না এখনো পর্যন্ত এই বিষয়গুলিকে নিয়ে, কেন, কি মনে হয়? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বহু মানুষের বহু অভিযোগ থেকেছে। এখন আমরা তৃণমূল কংগ্রেসের এই বিভিন্ন নেতা, বিধায়ক, এই সেই তাই, তাদের মুখে আমরা অনেক কথা শুনছি। বিশেষ করে একটা কথা আমরা খুব শুনতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার লড়াই করে উঠে আসেননি। হ্যাঁ, কথাটা ঠিক, তিনি যে সময় রাজনীতিতে এসেছেন রাস্তার লড়াই করবার সেই অর্থে তার কাছে সুযোগ ছিল না। কিন্তু 4 তারিখের পর যখন দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন, পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হচ্ছেন, যে ব্যক্তিটি যার বিরুদ্ধে বরাবর এই অভিযোগ থেকেছে যিনি রাস্তার রাজনীতি করেন না, সবসময় পুলিশ পরিবেষ্টিত হয়ে থেকেছেন, যে ব্যক্তিটি রাস্তায় নেমে ভয়ঙ্কর আক্রমণের শিকার হওয়ার পরেও কর্মসূচি সম্পূর্ণ করেছেন, সেই মৃত আমাদের কর্মীর বাড়িতে গেছেন, তার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তাকে এত গালি দিচ্ছেন তাদের একজনও তার সঙ্গে সেদিন ছিলেন, তার সঙ্গে থাকার দরকার নেই। তারা নিজেরাই আক্রান্ত কর্মীদের দেখতে গেছেন কোনো দিন? অর্থাৎ বুকে যে দম, যে মেরুদণ্ডের জোর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা আরও 4 গুণ, আরও 5 গুণ বেড়ে গেছে মাত্র। আর যারা তার দিকে আঙুল তুলছেন তারা আগেই আক্রমণের সামনে পড়ে দেখুন কেমন লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি তো দিলাম, খুব ভালো কথা, গালি সবাই দিতে পারে, কিন্তু ওই পাথরের মুখে, ওই আক্রমণের মুখে, ওই শারীরিক নিগ্রহের মুখে দাঁড়িয়ে ওই কর্মসূচি সম্পূর্ণ করবার যে কলজের জোর লাগে, সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বহু দশক ধরে করেই যাচ্ছেন। মানুষ এটা দেখে কে লড়ে, রাস্তায় নেমে কে লড়ে। ভেতরে ভেতরে বসে গ্রুপবাজি করা, লবিবাজি করা, বিজেপির সমর্থন নিয়ে বিধায়ক দল ভাঙানো, এটা অনেকেই করতে পারে, কিন্তু রাস্তায় নেমে লড়বার দম যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই দেখিয়েছেন, সেইটা যারা করতে পারবেন মানুষ তাদের সঙ্গে থাকবেন। কিন্তু সাধারণ মানুষের এই জনরোষ, সেটাও তো তৈরি হয়েছে, তার নিশ্চয়ই কোনো নির্দিষ্ট বা নির্ধারিত কারণ। দেখুন, এখানে কোনো জনরোষের তত্ত্ব একদম আমি গোড়া থেকে খারিজ করে দিচ্ছি। আপনি দেখুন, তিনটে টার্ম একটা দল ক্ষমতায় থেকেছে, তারপরেও চতুর্থ টার্মের লড়াইতে তাকে গা জোয়ারি করে হারাতে হয়েছে। আমি এখনও আপনাকে আজকের 1 মাস হয়ে গেছে ফল বেরোনোর, আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে ফেয়ার কাউন্টিং, ফেয়ার ইলেকশন প্রসেস হয়নি। যদি হয়ে থাকে, আমরা সরাসরি নির্বাচন কমিশনকে একাধিকবার চ্যালেঞ্জ করেছি, আজকে আবার করছি, 4 মের গণনা কেন্দ্রের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিন, মানুষের সামনে প্রকাশ করে দিন। গণনা কেন্দ্রে সেদিন যা হয়েছে, আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, যারা প্রার্থী ছিলেন, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন, যদি সত্যি
সত্যি তৃণমূলের বিরুদ্ধে যে পরিমাণ জনরোষের কথা বলা হচ্ছে সেটা থাকতো, তাহলে ওই গাজোয়ারি করবার কোনো প্রয়োজন পড়তো না। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস এই নির্বাচন হারেনি। বিজেপির যে ম্যান্ডেট দেখানো হচ্ছে তার ধারে কাছে তারা যায়নি। যদি সত্যিই যেত, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তারা দেখিয়ে দিতে পারতো, সেটা তারা করতে পারছে না। কেন্দ্র তদন্তকারী সংস্থা যারা আসছেন এবং তার সঙ্গে পুলিশি ধরপাকড় তো বেড়েই চলেছে। তৃণমূলের একাধিক কাউন্সিলর ধরা পড়েছেন, গ্রেফতার হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেওয়া হয়েছে, তার সঙ্গে শওকত মোল্লার বাড়িতে হানা দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতি, কীভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, কিছু ক্ষেত্রে নির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করছে। সব কটা বিষয়ে আমরা এটা বলবো না যে কোথাও কারো কোনো দোষ ছিল না। যেখানে কেউ দুর্নীতির সঙ্গে কোনো রকম অন্যায়ের সঙ্গে জড়িত থেকে থাকেন, পুলিশ পদক্ষেপ করলে সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু সামগ্রিকভাবে এইটা দিনের আলোর মতো স্পষ্ট যে বিজেপির কাছে এক এবং একমাত্র প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে যেভাবে হোক, তাদেরকে পুলিশের ভয় দেখিয়ে জেলে ঢুকিয়ে মারধর করে যেভাবে হোক তাকে দমিয়ে রাখতে হবে। বিধায়ক দল ভাঙচুর করে সাংসদদের কিনে নিয়ে ভয় দেখিয়ে এইসব করে নিয়ে তাদেরকে তৃণমূলকে দমিয়ে দিতে হবে। যদি সেটা তারা করতে না পারেন, তারা খুব ভালো করে জানেন বিজেপিকে হারানোর ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা তৃণমূল কংগ্রেসই করতে পারে। যে কারণে যে লক্ষ লক্ষ আমাদের কর্মীরা রয়েছেন, দিদির নির্দেশের অপেক্ষায় রয়েছেন, তাদেরকে ভয় দেখাবার জন্য যা করবার পুলিশকে দিয়ে সেসবই তারা করছে। একাধিক মুখপাত্র সাসপেন্ডেড হয়েছেন ইতিমধ্যে, যাদের মধ্যে অনেকেই রাজনৈতিক মহল সূত্রে যার দাবি যে তারা কিন্তু বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন একেবারে যুক্ত হওয়ার জন্য। আপনারা কিভাবে ব্যাপারটাকে দেখছেন এবং ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যে এই পার্থক্যীকরণ, সেটা কতটা আপনাদের উপর প্রযোজ্য হচ্ছে? দেখুন, আমি আমার কথা বলতে পারি, বেইমানি আমাদের রক্তে নেই, আমরা বেইমানি করতে পারবো না। এবং ভালো তৃণমূল খারাপ তৃণমূল প্রসঙ্গে আমার একটাই কথা বলার আছে, শুভেন্দু অধিকারী কি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল, বিজেপির তরফ থেকে এইটা স্পষ্ট করে দেওয়া হোক, তারপরে আমরা ভালো তৃণমূল খারাপ তৃণমূল তত্ত্ব নিয়ে আলোচনা করতে পারি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা এরকম একটি ঘটনাতে দেখলাম এবং তার সঙ্গে এরকম তো আরও একাধিক নেতা কর্মী তার সমর্থনে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মহুয়া মৈত্র, তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীকে তৎকালীন মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখছি আমরা সঙ্গীতা বাসুনিয়া, তিনি কিন্তু আবার সমর্থন করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ একজন তৃণমূল সুপ্রিমোকে সমর্থন করছেন, একজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। তাহলে কি পার্লামেন্টেও আমরা এরকম ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাবো, যেটা আমরা বিধানসভায় দেখলাম? হতে পারে। দেখুন, এই নিয়ে নির্দিষ্টভাবে যেটা বিধানসভায় হয়েছে সেটা সংসদে হবে না, এরকম কোনো কথা আমি বলতে পারবো না। কারণ লোভের কাছে, চাপের কাছে, ভয়ের কাছে কারা নথি স্বীকার করবেন কারা করবেন না, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যারা যারা এটা করবেন, মানুষ কিন্তু এটা জানবেন যে হয় লোভ, নয় ভয়, নয় চাপের সামনে তারা নথি স্বীকার করেছেন। কোনো রকম এখানে নীতিনৈতিকতা দোহাই দিয়ে অকারণ লাভ নেই। কারণ যারা নীতিনৈতিকতার প্রশ্নে দল ছাড়েন বা কোনো সিদ্ধান্ত নেন, সেটা তারা ক্ষমতায় থাকাকালীন নেওয়ার সেই সাহস তারা দেখাতে পারেন। এখানে সেটা কেউ করেনি। এখন অবধি যারা যারা এত কথা বলছে, এত নীতিমালা তারা আমাদের শোনাচ্ছেন, কেউ ক্ষমতায় থাকাকালীন হিসাবে একটা কথা বলেনি দল ছাড়া তো বহু দূরের কথা। তখন তারা ক্ষমতার সব যাবতীয় যে ক্ষীর খাওয়া বলতে যা বোঝায় সবটাই তারা খেয়েছেন। এখন যেহেতু ক্ষমতা নেই, অতএব ক্ষমতার কাছাকাছি, এখন যেহেতু বিজেপি ক্ষমতায়, তার কাছাকাছি যেতে হবে, ক্ষীর খাওয়াটাকে কন্টিনিউ করতে হবে। এদের কাছে ওই ক্ষমতার ক্ষীর খাওয়াটা ইম্পর্টেন্ট, কোনো রকম নীতিনৈতিকতার ইম্পর্টেন্ট নয়। অতএব সংসদেও যদি কেউ মনে করেন চলে যাবেন, তাতে মানুষের জনসমর্থনের কোনো তারতম্য হতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলেন, সেখানে অর্ধেক বিধায়কও উপস্থিত হলেন না। কেন, কি কারণ? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেখানে রোষ নাকি দলের প্রতি রোষ, কি মনে হয়? না, দুটো জিনিস আছে। একটা দেখুন, যে পরিমাণ পুলিশি ধরপাকড়, অন্যায়, অত্যাচার এবং যে পরিমাণ আক্রমণ সংগঠিত বিভিন্ন জায়গায় বিজেপি করছে আমাদের কর্মীদের ওপর, আমাদের নেতৃত্বের ওপর, তাতে তাদের পক্ষে আসাটা একটা অবশ্যই খুব কঠিন কাজ ছিল। পুলিশের তরফ থেকে চাপ ছিল এবং কর্মসূচি যাতে না হয়, যাতে বানচাল করে দেওয়া যায়, তার জন্য পুলিশ পারমিশনটাই দিতে চায়নি, মাইকের পারমিশন দেয়নি। আপনি এবং আমরা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন রাজনৈতিক কিংবদন্তি, তাকে একটা বাস গুমটির একটা শেডের তলায় একটা কাঠের বাক্সের ওপর বসে একটা প্রোগ্রাম করতে চায়। আমি নিজে সেখানে ছিলাম। পুলিশ সেখানেও এমনভাবে কর্ডন করে রেখেছে যাতে কর্মীরা সেখানে পৌঁছতেই না পারে। অর্থাৎ সব রকমভাবে তারা চেষ্টা করেছিলেন অনুষ্ঠান বানচাল করার, বিভিন্ন জেলায় ভয় দেখানোর কাজ এসব তারা করেছেন, যে কারণে উপস্থিতি কম হয়েছে। এবং একই সঙ্গে বেশ কিছু বিধায়ক হয়তো বিজেপির সঙ্গে তলে তলে মিলে এই ষড়যন্ত্রে তারা সামিল ছিলেন বলে আসেননি, সেটাও হতে পারে। এবং সেক্ষেত্রে আরও একটি প্রশ্ন, যে বিরোধী দল বারংবার কিন্তু বলছে, দাবি করছে যে তৃণমূল দলটার ভবিষ্যৎ একেবারেই শেষ এবং থাকবেও না। আপনারা কীভাবে দেখছেন, ভবিষ্যৎ কি শেষ? দেখুন, বাংলার যে বিজেপি দল, তার মধ্যে
সত্যিকারের বিজেপি তো খুব বেশি হলে মেরে কেটে 15%, বাকিটা 50-60% তৃণমূল, বাকিটা সিপিএম। বিজেপি কোথায় সেখানে? অর্থাৎ বিজেপির নিজেরই সিপিএম এবং তৃণমূলীকরণ তারা নিজেরাই করেছে। অতএব তৃণমূল থাকবে না সে নিয়ে তাদের মাথা ব্যথা করতে হবে না। তারা মুখ্যমন্ত্রী করেছে তৃণমূলের লোককে, মন্ত্রী করেছে তৃণমূলের লোককে, মন্ত্রী করেছে সিপিএমের লোককে, গোটা দলটার মধ্যে সিপিএম আর তৃণমূলে ভর্তি। সুতরাং তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে।